ঢাকা বেইজিং ৯ চুক্তি সমঝোতা সই, $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি। মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে শতাধিক নিহতের আশঙ্কা, জরুরি অবস্থা জারি। বাসে বাড়তি ভাড়া আদায় করায় জরিমানা, ট্রেন যাত্রায় স্বস্তি। 15 মাসে 23 স্বর্ণের দোকানে ডাকাতি, বাড়তি নিরাপত্তা চায় ব্যবসায়ীরা। ফ্যাসিস্টদের ইন্ধনে অন্তর্বর্তী সরকার নিয়ে ভুতুড়ে কলাম লেখকদের অপপ্রচার। সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: জুমাতুল বিদায়, ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল, মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত। অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে ঢাকা ও বেইজিং এর মধ্যে 1 চুক্তি ও 8 সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টার চীন সফরের তৃতীয় দিনে এগুলো সই হয়। এছাড়াও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করেছেন ডক্টর ইউনূস। বৈঠকে গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা মহাপরিকল্পনা। মেহেদী হাসানের রিপোর্ট। সফরের তৃতীয় দিন সকালে বেইজিংয়ের পিপলস গ্রেট হলে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পারস্পরিক কুশল বিনিময়ের পর বৈঠকে বসেন দুই নেতা, আলোচনা করেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু। পরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তার বিষয়ে একটি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও দুই দেশের মধ্যে 5টি বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা হয়েছে। চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে প্রত্যেকটা বিষয়েই চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে। এরপর প্রেসিডেন্সিয়াল হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন দেশটির কাউন্সিল অব দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ইয়াও ওয়াং। চীনের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে কাজ করা আধা সরকারি এই প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের বাণিজ্য উন্নয়ন নিয়ে আলোচনা করেন তারা। এরপর চীনা ব্যবসায়ীদের সাথে বিনিয়োগ সংলাপ করেন ডক্টর ইউনূস। বলেন, বাংলাদেশের চমৎকার ভৌগোলিক অবস্থান ও বিশাল কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীরা লাভবান হতে পারেন। What we got, landlocked countries, 7 sisters, Nepal, Bhutan. So, if you have to do business of the world, we have to go to Bangladesh. So, Bangladesh is your path, not only for Bangladesh itself, but for 3 other major regions. 8 মাস আগে বাংলাদেশের তরুণদের মাধ্যমে ঘটে যাওয়া বৈপ্লবিক পরিবর্তনের বিস্তারিতও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Bangladesh overcame all the terrible things that happened to Bangladesh in recent years and emerged as a completely new nation because of the young people. And they talk about, young people talk about creating new Bangladesh. এরপর বেইজিংয়ের একটি সরকারি গেস্ট হাউসে দেশটির ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এর সাথে বৈঠক করেন ডক্টর ইউনূস। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার বিষয়ে চীনের কাছে আগামী 50 বছরের মহাপরিকল্পনা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার দেশটির পানি সম্পদ মন্ত্রী লি জিউং ইং এর সাথে বৈঠকে তিনি এই পরিকল্পনা চেয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সফরে বিনিয়োগ ও ঋণ মিলিয়ে $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতিও মিলেছে। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে পৃথিবীর সবচেয়ে সফল দেশগুলোর একটি চীন।
নদী বিধৌত বাংলাদেশও বর্ষা মৌসুমে বন্যা, শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চলে খরা, দক্ষিণাঞ্চলে লবণাক্ততার মতো সমস্যাগুলো মোকাবেলা করছে। চীনা পানি সম্পদ মন্ত্রীর সাথে বৈঠকে এসব বিষয়ে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের সাথে শেয়ার করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। চান নদী ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এদিকে টেকসই জ্বালানি 3.0 সহ বিভিন্ন ইস্যুতে 3টি গোলটেবিল বৈঠকে অংশ নেন ডক্টর ইউনূস। এসব বৈঠকেও চীনা ব্যবসায়ীদের বাংলাদেশের ভৌগোলিক সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান। Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's the production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose, to our setting up our factories and so on. বাংলাদেশে যে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে তার অংশীদার হতেও চীনাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Invite you to Bangladesh to participate in the process of changing the country. So this is a kind of effort that we want to give to make sure you have the right kind of context where you are getting involved. প্রধান উপদেষ্টার এবারের চীন সফরে বিনিয়োগ, ঋণ ও মঞ্জুরি সহায়তা মিলিয়ে $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমারে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 6টি অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মিয়ানমারে সৃষ্ট ভূমিকম্পের প্রভাবে পড়ে থাইল্যান্ডও। ব্যাংককে 30 তলা নির্মাণাধীন ভবন ধসে নিখোঁজ রয়েছে অন্তত 70 জন শ্রমিক। সেখানেও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। জরুরি দুর্যোগ পরিস্থিতি জারি করেছে দেশটির সরকার। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় থাইল্যান্ডের ব্যাংককে নির্মাণাধীন 30 তলা ভবন। এমন ভয়াবহ দৃশ্যেই স্পষ্ট ভূমিকম্পের তীব্রতা। ভবনটি ধসে অন্তত 70 শ্রমিক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। 7.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য মতে সাগাইন শহর থেকে 16 কিলোমিটার উত্তর পশ্চিমে 10 কিলোমিটার গভীরে এর উৎপত্তি। ভূমিকম্পে মিয়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রায় 15 লাখ মানুষের শহর মান্ডালয়। কয়েকশো মানুষ নিহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ। রাজধানী নেপিদোতে এরই মধ্যে একটি বড় হাসপাতালকে গণহতাহতের এলাকা ঘোষণা করা হয়েছে। হাসপাতালের বাইরে চলছে আহতদের চিকিৎসা। ভূমিকম্পের পর দেশটির 6টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে সামরিক সরকার। মিয়ানমারে উৎপত্তি হওয়া ভূমিকম্প ভয়াবহভাবে অনুভূত হয় প্রতিবেশী দেশগুলোতেও। এর মধ্যে থাইল্যান্ডে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। ব্যাংকককে দুর্যোগ এলাকা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। চীনের ইউনান প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ভূমিকম্প সংস্থা জানিয়েছে সেখানে কম্পনের মাত্রা ছিল 7.9। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। ঈদযাত্রার 5ম দিনেও রেল যাত্রায় ভোগান্তির খবর না থাকলেও ভিন্ন চিত্র সড়কপথে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। BRT এর ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতাও মিলে করা হয় জরিমানা। অপু শাহিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। সাংবাদিকরা বারবার প্রশ্ন করে যে আপনারা মোবাইল কোড করার পরেও, ফাইন করার পরেও কেন ভাড়া বেশি নিচ্ছে? আপনাদের জন্যই তো বেশি নিচ্ছে। ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ একটি পরিবহনের বিরুদ্ধে। অভিযোগ পেয়েই চালানো হয় অভিযান। সত্যতা মেলায় করা হয় জরিমানা। বাড়তি ভাড়া নেওয়ার এমন আরও অনেক অভিযোগ মেলে সায়েদাবাদ বাস টার্মিনালে। কিন্তু অভিযোগের পক্ষে রয়েছে পরিবহন সংশ্লিষ্টদের নিজস্ব যুক্তি। কেউ আবার অভিযোগ অকপটে স্বীকার করছেন। এসি বাসের টিকিটের ভাড়া 700 থেকে 800 টাকা হয়, সেখানে এখন তারা 1000 টাকা করে রাখতেছে। ভাড়া তো আগের ভাড়া 500 ছিল, এখন 600 টাকা নিতেছে। আর আমরা ভাড়াটা নিচ্ছি এইভাবে, বিগত দিনে রাস্তায় দাঁড়ায় 300 টাকার ভাড়া 150 টাকা বলছে, ওই 150 টাকায় নিয়ে গেছে। ওই অভ্যাসটা প্যাসেঞ্জারে রয়ে গেছে। এখন সায়েদাবাদ টার্মিনালে 3 জন ম্যাজিস্ট্রেট উপস্থিত, BRTর লোক উপস্থিত। আমরা মালিক সমিতি
যারা আছি তারা আছি। এইখানে ভাড়া বেশি তো দূরের কথা ভাই, আপনি একটা প্রমাণ করেন যে 5 টাকা বেশি দিচ্ছে। আমরা যদি সরকারিভাবে নিতে যাই তাহলে গাড়ি একটা চলবে না। ভ্রাম্যমাণ আদালত বলছে যাত্রীদের অভিযোগ পেলেই তাৎক্ষণিক নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমাদের বিআরটি এর বুথ আছে, আমাদের পুলিশের কন্ট্রোল রুম আছে, তো এগুলোতে অভিযোগ আসছে, সাংবাদিকদের মাধ্যমেও আমরা বিভিন্ন অভিযোগ পাচ্ছি, সেগুলো আমরা তাৎক্ষণিকভাবে যাচ্ছি এবং আমরা অ্যাড্রেস করছি। এদিকে রেলে ঈদ যাত্রায় পঞ্চম দিনও রয়েছে স্বস্তি। সরকারি ছুটি শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় অন্য দিনের তুলনায় অনেক বেশি। খুব ভালো লাগছে, অনেকদিন পর বাড়ি যাচ্ছি ঈদে। অনেক সুন্দর, ভালো লাগছে, অনেক আনন্দ লাগতেছে। মনে হইতেছে না, এমন আনন্দ লাগতেছে। নানুর বাড়ি কোনোদিনও ঈদ করি নাই, ফার্স্ট টাইম, তাই ইচ্ছে ছিল অনেক যাওয়ার। একটি ট্রেনের ছাদে উঠে ভ্রমণের চেষ্টা করে কিছু যাত্রী, পরে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টায় নামিয়ে দেওয়া হয় তাদের। তবে সার্বিক অবস্থাকে স্বস্তিদায়ক বলছে রেল কর্তৃপক্ষ। সবগুলো ট্রেনেই প্রায় সঠিক সময় গেছে, দু একটা ট্রেন হয়তো একটু লেট গেছে, আর যাত্রীরা নিরাপদে এবং নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছে। সেই হিসাবে আমি মোটামুটি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতেও রেলের এমন শৃঙ্খল পরিবেশের প্রত্যাশা যাত্রীদের। এই দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে আসলেই আমরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবো। এই দ্বারা তো অবশ্যই অব্যাহত থাকা দরকার। ঈদ যাত্রায় বৃহস্পতিবার থেকে বিভিন্ন রুটে যোগ হয়েছে 5 জোড়া বিশেষ ট্রেন। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। ঈদ সামনে রেখে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাংসের দাম। 180 টাকা থেকে বেড়ে 220 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। সোনালী কক কেজিতে 40 টাকা বেড়ে 320 টাকা, দেশি মুরগি 500 থেকে 560 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর গরুর মাংসের কেজি 750 থেকে 800 টাকা। তবে কিছু মশলার দাম বাড়লেও বেশিরভাগ বিক্রি হচ্ছে আগের দামে। আরও জানাচ্ছেন তানজিলা তাসনিম। কড়া নাড়ছে ঈদ, এরই মাঝে বেড়েছে মুরগি ও মাংসের দাম, তবে বাজারে ক্রেতা কম। রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 20 টাকা। দেশি ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে আগের চড়া দামে। গরুর মাংস কেজিতে বেড়েছে 30 টাকা। খাসি বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে। ক্রেতা বিক্রেতারা বলছেন, ঈদের আগে নিত্যপণ্যের দাম যতটা বাড়ার আশঙ্কা করেছিল ততটা বাড়েনি। সব দিক দিয়ে মিলে একটু বাড়ছে, দেশিটা বাড়ছে আর সোনালিটা বাড়ছে। কেজিতে 20 থেকে 30 টাকা বাড়ছে, যেরকম সোনালী মুরগি 280 থেকে এখন 320 টাকা, 300 টাকা। গরুর মাংস আগে 750 টাকা ছিল, এখন বর্তমানে 780-800 টাকা বিক্রি হইতেছে। কিছু মশলার দাম বাড়লেও বেশিরভাগ মশলার দামই রয়েছে স্বাভাবিক। দারুচিনির কেজি 540, পেঁয়াজ 40 থেকে 45, রসুন 220, শুকনা মরিচ 280, জিরা বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা কেজি দরে। সেমাই বিক্রি হচ্ছে 50 থেকে 180 টাকার মধ্যে। পোলাও চাল পাওয়া যাচ্ছে 130 টাকায়। প্রত্যেকটা বস্তার সময় 100-150 টাকা বেশি বাড়ছে এই এক সপ্তাহ বইরা। আর মশলার দাম কিছু দাম কমছে, আবার কিছু দাম বাড়ছে। সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক। ঈদের খুশি এবং পবিত্রতার ছোঁয়া এবার বাজারেও। সিন্ডিকেট ছাড়া এই বাজারে সকলেই প্রকাশ করছেন স্বস্তি। কিছু কিছু দ্রব্যের দাম বাড়লেও অধিকাংশ দ্রব্যেরই মূল্য রয়েছে নিয়ন্ত্রণের মধ্যে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। ঈদের বাকি আর কয়েকদিন, শেষ সময়ে অনেকটাই ফাঁকা রাজধানীর শপিং মলগুলো। অলস সময় পার করছেন বেশিরভাগ বিক্রেতারা, আর কেউ কেউ আসছেন এই শেষ সময়ে লোকের ভিড় এড়িয়ে কেনাকাটা শেষ করতে। বিস্তারিত দেখুন নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। আর কয়েকদিন পরেই ঈদ উল ফিতর, এর মধ্যেই শেষ বেশিরভাগ কেনাকাটা। আর কেনাকাটা আগে ভাগেই শেষ হয় এখন বেশিরভাগ বিক্রেতা দোকানে পার করছেন অলস সময়। তবে ভিড় এড়িয়ে অনেকে কেনাকাটা করতে আসছেন শেষ মুহূর্তে। ওই সময়টায় খুব গ্যাদারিং হয়, এই জন্য একটু কমফোর্ট থাকে শেষের দিকে, এই জন্য এখন লোকজনের ভিড় কম, সেজন্যই আসলাম যে দেখে একটু ঘুরে ফিরে দেখে শুনে কিনবো। আজকে দেখি হয়তো বা 2 পিস বা 3 পিস কোনো একটা নরমালের মধ্যে কিনবো। আমার জুতা কিনেছি, আর কিছু কিনি। আজকে আমার শুরু, আমি আসলে কোনো কিছু কিনি নাই। কিছু এখন স্যান্ডেল, তারপরে আর কিছু জামা বাদ আছে। এবছর আমি দেশে যাচ্ছি না, দেশে না যাওয়ার কারণে চিন্তা করলাম যে ভিড়টা কমুক। বেচাকেনা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। যেরকম আশা করেছিলাম ওরকম হচ্ছে না। কাস্টমার একটু কম, তবে বেচাকেনা মোটামুটি ভালো। এবারের ঈদের পোশাকে মসলিন সুতি কাপড়ের বিক্রি বেশি হয়েছে বলেও জানালেন বিক্রেতারা। আশা করতেছি আরো 2 দিন আছে,
মনে হয় একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে। এবার আমাদের মসলিনের উপরে সিল্কের, তারপর কটন মিক্স সব কিছু মিলে আর কি আমাদের এবার ভালোই যাচ্ছে। তারা বলছেন চাঁদ রাতে ফের জমজমাট হয়ে উঠতে পারে বেচা বিক্রি। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা বাড়ার আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তারা জানিয়েছে 15 মাসে 23টি স্বর্ণের দোকানে ডাকাতি ও চুরির হয়েছে। ঈদের ছুটিতে বাড়তি নিরাপত্তারও দাবি জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বুধবার রাতে বাজুসের সহসভাপতি এম এ হান্নান আজাদের ধানমন্ডির বাসায় র‍্যাব পরিচয়ে ডাকাতি হয়। সে সময় আজাদকে অপহরণের চেষ্টা করা হয়। আমাকেও অপহরণ করার জন্য তারা চেষ্টা করেছিল। মানে আমার কপাল ভালো যে জনসাধারণ এবং থানার পুলিশ আসছিল। ট্রিপল লাইনে ফোন করলাম, ফোন করার বলে যে আপনি তো এই বাসার মেম্বার না। ডাকাতরা যখন ঘরে ঢুকে তখন সব কয়টা ফোন ওরা আগেই নিয়ে গেছে। তো এটা তো আশেপাশে বাইরের থেকে যেভাবে হোক ফোন দিয়ে আনানো হয়েছে। 3 জানুয়ারি ধানমন্ডির জিগাতলায় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স, 9 জানুয়ারি সিলেটের নুরানি জুয়েলার্স এবং 24 জানুয়ারি রাজধানীর হাজারীবাগের ইতি জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটে। 24 ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে নিজ বাসার সামনে জুয়েলারি ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে 200 ভরি স্বর্ণ ও 2 লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাজুস বলছে 2024 থেকে চলতি মাসের 26 তারিখ পর্যন্ত 23টি জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি ও ডাকাতি হয়েছে। বাজুস বলছে এসব ঘটনায় জুয়েলারি ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের আশঙ্কা ঈদের ছুটিতে এসব ঘটনা বাড়তে পারে। আসন্ন ঈদকে সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে বাজুস। বাজুসের প্রতিটি সদস্য নিজেদের মতো করে নিরাপত্তা ব্যবস্থা করছেন বলেও জানান তারা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আদালতের রায়ে বিএনপি নেতা ইশরাক হোসেন মেয়র নির্বাচিত হওয়ায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল বিতর্ক তৈরি করছে বলে অভিযোগ করেছেন ইশরাক হোসেন। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিকশা, ভ্যান ও অটো চালকদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণের এই আয়োজন। অনুষ্ঠানে যোগ দিয়ে আদালত ঘোষিত ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা আর তখনকার মেয়র তাপসের প্রভাবেই মামলার রায় পিছিয়ে ছিল 5 বছর। বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে যারা এখন আগামী দিনে রাজনীতি করতে চাচ্ছে, আসছে বা অন্যান্য কোনো গোষ্ঠী, তারা যদি আমার প্রতি বৈষম্য করে, আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই, তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই, কিছু বলারও নাই, জনগণই সেটার বিচার করবে। একই অনুষ্ঠানে এ প্রসঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও। সামাজিক গণমাধ্যমে বা কোথায় কি লিখলো বললো তাতে কোনো যায় আসে না। প্রকাশ্য দিবালোকে আদালতের কাছে সে জোর জবরদস্তি করতে পারতো। সে অত্যন্ত জনপ্রিয় 10,000 20,000 লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে পারতো, করে বলতো 5ই আগস্টের পরে যে আমাকে ঘোষণা করা হোক। মানে যে কোনো একটা জবরদস্তিমূলক পন্থা অবলম্বন করতে পারতো ইঞ্জিনিয়ার ইশরাক। তো সেটা তো সে করেনি, সে আইনি প্রক্রিয়ায় গেছে। এ সময় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ধোঁয়াশা তৈরির অভিযোগ করেন রিজভী। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা। এইটা তো আমাদের মানে শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে মানে এটার মানে মিল পাওয়া যায় আর তো কেন এটা হবে? দ্রুত নির্বাচনের স্পষ্ট দিন তারিখ ঘোষণারও দাবি জানান অন্তর্বর্তী সরকারের প্রতি। স্পষ্ট সুনির্দিষ্ট তারিখ দিয়ে বা মাসের কথা বলে তারা একটা নির্বাচনী প্রক্রিয়া আপনার তৈরি করবে। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। রায়ের পর বিএনপির প্রার্থী ইশরাক হোসেন মেয়রের আসনে বসতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ এরই মধ্যে এই সিটি নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গেছে। আইনজীবীরা বলছেন নির্বাচন কমিশন চাইলে মেয়র হিসেবে শপথ নিতে পারবেন ইশরাক। মানিক শিকদারের রিপোর্ট। 2020 সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে সে বছরের 3 মার্চ মামলা করেছিলেন বিএনপি মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই মামলা গতি পায়। দীর্ঘ আইনি লড়াই শেষে ২৭ মার্চ নির্বাচনের ফল বাতিল করে রায় দেয় আদালত। সেই সাথে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। মেয়র তাপসের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটা বাতিল করেছে এবং আমাদের যে আর্জি সংশোধন করে আমরা যে আদেশটা চেয়েছি যে ইশরাক সাহেবকে প্রকৃত অর্থে সেই মেয়র হতো এবং তাকে মেয়র হিসেবে ডিক্লেয়ার দেওয়া হোক, সেটাই বিজ্ঞ আদালত গ্রহণ করেছেন। ২০২০ সালের ১৬ মে মেয়র হিসেবে দায়িত্ব নেন শেখ ফজলে নূর তাপস। গণ অভ্যুত্থানের পর তাপসের হদিস নেই। এরই মধ্যে পার হয়েছে মেয়াদ। এ পরিস্থিতিতে মেয়র হিসেবে ইশরাক দায়িত্ব নিলে তার মেয়াদকাল নিয়েও জটিলতার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। শেষ হওয়ার অবশ্য আগেই যেটা হয়েছে সেটা হচ্ছে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরে সবার এইগুলো সব মেয়রকে বাতিল করে দিয়ে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দেওয়া হয়েছে। অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে দেওয়ার ফলে তারা আসলে কি ফিরে পেলেন না পেলেন সেটা তো আসলে আর কোনো কার্যকারিতা থাকলো না, যেহেতু এটা গ্যাজেট হয়ে গেছে। প্রায় ১.৫ বছর মেয়াদ থাকায় আদালতের রায়ে ৩ নভেম্বর চট্টগ্রাম সিটি মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন। এ পরিস্থিতিতে গেজেট আকারে সরকারের সিদ্ধান্ত স্পষ্ট করার পরামর্শ আইনজ্ঞদের। আদালতের আদেশে ফিরে আসার কারণে চট্টগ্রাম মেয়রকে দেখা যাচ্ছে কি আবার দায়িত্ব পালন করতে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সরকার তো দ্বৈত নীতি নিতে পারবে না। যদি চট্টগ্রামের মেয়র ফাংশন করে তাহলে ঢাকা দক্ষিণের মেয়র ফাংশন করতে পারবেন না কেন? কিন্তু একটা ক্লারিফিকেশন আমার মনে হয় যে এটা থাকা উচিত, একটা গ্যাজেট নোটিফিকেশন আলাদা করে থাকা উচিত। তারা বলছেন আদালতের রায়ের পর মেয়র হিসেবে ইশরাকেরও শপথ নিতে বাধা নেই, তবে মেয়াদকাল নির্ধারণ করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন চাইলে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তাকে মেয়র হিসেবে সেখানে রেখে দিতে পারেন। আবার তারা চাইলে ১ মাস পরে নির্বাচন ডিক্লারেশনও দিয়ে দিতে পারেন। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার করতে মার্কিন প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট আইপিডি ব্যবহার করে হাসিনা সরকার। সম্প্রতি তদন্ত শেষে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব জানায় ৫ আগস্টে গণঅভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর ইউনূস বিরোধী অন্তত ১০টি ভুয়া লেখা প্রকাশ করে আইপিডি। তদন্ত বলছে হাসিনা সরকারের আমলে পাচার করা অর্থ যাতে ফেরত আনা না যায় সেজন্যই ব্রিটিশ এমপিদের কাছেও পাঠানো হয় ওই সব প্রতিবেদন। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েও অপপ্রচার থামাননি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। গভীর সংকটে দেশের আর্থিক খাত, তবে কিভাবে এত বিলাসী জীবনে চলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরের মেয়ে, এমন শিরোনামে গেল ৩১ জানুয়ারি টিম লার্কিন নামে একজনের লেখা প্রকাশ করে আইপিডি। শুধু একটি নয়, ৫ আগস্টের পর এমন আরও অন্তত 10টি প্রতিবেদন প্রকাশ করে আইপিডি, যার সবগুলোই ছিল ইউনূস সরকার বিরোধী। বাংলাদেশ আওয়ামী লীগ সহ হাসিনা সরকারের ঘনিষ্ঠরা এসব প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা বিভ্রান্তি সৃষ্টি করে। তবে এসব প্রতিবেদন আদৌ কতখানি সত্য বা এর লেখকের বাস্তবে অস্তিত্ব আছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। আর এ নিয়ে মাসব্যাপী অনুসন্ধান চালায় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। যাচাই করার জন্য সংস্থাটি এআই দিয়ে তৈরি 2টি প্রতিবেদন পাঠায় আইপিডি এর কাছে, যার একটি ইউনূস বিরোধী ও অপরটি নতুন দল এনসিপির পক্ষে। আইপিডি ইউনূস বিরোধী লেখাটি প্রকাশ করে। পরে এর ব্যাখ্যা জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি আইপিডির এডিটর। সংবাদ মাধ্যম গার্ডিয়ানেও উঠে আসে এসব ভুয়া তথ্যের প্রতিবেদন ব্রিটিশ এমপিদের কাছে পাঠানোর তথ্য। তদন্তে জানা যায়, হাসিনা সরকারের আমলে পাচার করা অর্থ যাতে ফেরত আনা না যায় সেজন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। আওয়ামী অলিগার্কদের থাবায় জর্জরিত ব্যাংক খাত, বেরিয়ে আসছে খেলাপি ঋণের ভয়াবহ চিত্র। আমন্ত্রণ আবারও সন্ধ্যার ২১ সংবাদ।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র জুমাতুল বিদা। রমজান মাসের শেষ এই শুক্রবার মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিনে মহান আল্লাহর দরবারে নিজের সকল গুনাহ মাফ চাওয়ার পাশাপাশি মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া করেন মুসল্লিরা। এদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুম্মার নামাজের বয়ানে উঠে আসে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনার বিষয়। মফিউর রহমানের রিপোর্ট। পবিত্র রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা। আজানের পর থেকেই মসজিদে আসতে থাকেন মুসল্লিরা। তাৎপর্যপূর্ণ এই দিনে মসজিদে এসেই মশগুল থাকেন ইবাদত বন্দেগীতে। মুসল্লিরা বলেন, শেষ জুমায় নিজের ও পরিবার পরিজনের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা তাদের। রমজানে যে রোজাগুলি রাখলাম আমরা, আমাদের রোজাগুলি যেন আল্লাহ কবুল এবং মঞ্জুর করে। আমাদের যত মুরব্বী কবরবাসী হয়েছে তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেয়, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছি এখানে। মহান আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সকল মুসলিম উম্মার সকল পাপ ক্ষমা করে দেন। বড়দের সাথে মসজিদে জুমাতুল বিদার নামাজ আদায় করতে আসে শিশুরাও। আমি চাই আমার বাবা মা সুস্থ থাকুক, আবার আমরা যত রোজা রাখি সবার রোজা কবুল হোক, আবার সবার গুনাহ মাফ হয়ে যাক। আল্লাহ আমার দাদুকে মাফ করে দাও, দাদাকে মাফ করে দাও, আমাদের কবুল করে দাও, আমিন। জুমার বয়ান ও খুতবা শোনেন মুসল্লিরা। পরে বাইতুল মোকাররমের খতিবের ইমামতিতে আদায় করেন পবিত্র জুমার নামাজ। নামাজ শেষে মুসল্লিরা বলেন, বিশ্ব শান্তি কামনা ছিল তাদের মোনাজাতে। আমরা ক্ষণকালের জন্য আসছি এই দুনিয়ায়, আমাদের তো এখানে লোভ লালসা হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি ঝগড়া এগুলো দরকার নাই। ফিলিস্তিনিদেরকে মারাত্মকভাবে হত্যা করা হচ্ছে, হ্যাঁ, ওদের শান্তির জন্য আমরা কামনা করছি। মানবতা দুশ্মন ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের যেভাবে হামলা করতেছে নৃশংসভাবে বর্বরভাবে, আল্লাহ তুমি এদের কুদ্দুরকে হেফাজত করো। নিজেদের গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন মুসল্লিরা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। টানা 5 দিনের আন্দোলনেও মেলেনি টিএনজেড গ্রুপের 3 গার্মেন্টসের শ্রমিকদের বেতন বোনাস। বিগত কয়েকদিন ধরে শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে আসছেন তারা। বেতন বোনাস আদায় না হলে এই কর্মসূচি চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি তাদের। এ সময় শ্রমিক নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচারেরও অভিযোগ করেন। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। না দিতে পারে তাহলে অফিসের মালিককে বলো এক বোতল বিষ কিনে দিতে, তাহলে আমরা বিষ খেয়ে মারা যাই। আমি যদি টাকা না পেয়ে, যেমন আমি তো এখান থেকে যাবো, যাওয়ার বাড়িতে যে যাবো, যাওয়ার মতো গাড়ি ভাড়া আমার কাছে নাই। এভাবেই অর্ধাহারে অনাহারে মানবতার জীবনযাপন করছে শ্রম ভবনের সামনে আন্দোলনকারী শ্রমিকরা। টিএনজেড গ্রুপের 3টি গার্মেন্টস, অ্যাপারেল প্লাস ইকো, অ্যাপারেল আর্ট লিমিটেড এবং টিএনজেড অ্যাপারেলসের প্রায় 2100 শ্রমিক ফেব্রুয়ারি এবং চলতি মাসের বেতন ও ঈদের বোনাস এখনও পাননি। এর মধ্যে শুধু জানুয়ারি মাসের 80% টাকা দিয়ে ফলাও করে প্রচার করা হচ্ছে বলেও দাবি করেন শ্রমিকরা। ইন টোটাল আমি 80-র উপরে টাকা পাই, তাহলে সে জায়গায় যদি আমার 8000 টাকা দেয়, আমি কে জায়গায় ফকিরের ভিক্ষা নিতে আইছি? 16 কোটি টাকা পাওনা তার, অবশ্য সেটার মধ্যে ঈদ বোনাস আছে শুধুমাত্র মার্চের পর্যন্ত। তাহলে সেখানে মাত্র 1 কোটি টাকা দিয়ে কিভাবে এটা আসলে সমস্ত শ্রমিকের বেতন? ধরেন আমরা পাবো প্রায় 60-65 এরকম দিছে, ধরেন 6000 10,000 এরকম, অনেকে পায় নাই। টিএনজেড গ্রুপের 3টি কারখানার মোট বকেয়া 8 কোটি 79 লাখ টাকা। এর মধ্যে বৃহস্পতিবার আদায় হয়েছে 1 কোটি 5 লাখ টাকা। সিরাত আল মুস্তাকিম, একুশে টেলিভিশন, ঢাকা। সনাতন ধর্মাবলম্বী মানেই নৌকায় ভোট দেয়, এই ধারণা পাল্টানোর কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। পঞ্চগড়ে অটোয়ারিতে মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের উল্লেখযোগ্য কি দিয়েছে বলে প্রশ্ন তোলেন সার্জিস। বলেন, যারা আপনাদের পাশে দাঁড়াবে তাদেরকেই ভোট দেবেন। জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় জড়িতদের সুযোগ সন্ধানী বলে উল্লেখ করেন সার্জিস। মূল ধারণা আছে কিন্তু মানুষের ভিতরে যে আমার একজন সনাতন ধর্মাবলম্বী ভাই মানে সে মনে হয় নৌকায় ভোট দেয়। এই ধারণাটা যেমন অন্যান্য ধর্মের যারা মানুষ বা রাজনীতির যারা মানুষ তাদের পাল্টাতে হবে, আমাদের যারা আমরা আছি আমাদেরও এই ধারণা পাল্টাতে সহযোগিতা করতে হবে। যারা আপনাদের কথা শুনবে, আপনাদের হয়ে কথা বলবে এবং আপনাদের কাজগুলো করবে,
আপনাদের রক্ষার জন্য আপনাদের পাশে দাঁড়াবে, আপনাদের ভোটটা হবে তাদের জন্য। এ পর্যন্ত 745 জন শহীদের পরিবার এবং 5,596 জন আহতকে 96 কোটি টাকার বেশি আর্থিক অনুদান দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন সংগঠনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জানান, ঈদের পর থেকে আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ নামে প্রত্যেক জেলায় নতুন কর্মসূচি হাতে নিয়েছে জুলাই ফাউন্ডেশন। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সহ সাহায্য সহযোগিতা করার উদ্দেশ্যে প্রতিষ্ঠা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বেসরকারিভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এ পর্যন্ত শহীদ পরিবারের মধ্যে 37 কোটি 25 লাখ টাকা এবং 49 কোটি 41 লাখ টাকা আহতদের দেওয়া হয়েছে। আমরা এখন পর্যন্ত সর্বমোট 745টি শহীদ পরিবার এবং আহতদের মধ্যে আমরা এখন পর্যন্ত 5,596 জনকে 96.67 কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি। বাকি যে পরিবারগুলো রয়েছে, অর্থাৎ প্রায় 100-র মতন পরিবারগুলো রয়েছে, সেগুলো এরকম আইনি জটিলতা এবং যে পারিবারিক সমস্যা এগুলো সম্মুখীন হচ্ছে। আন্দোলনে আহত না হয়েও অনেকেই আহত সাজার চেষ্টা করছেন। অনেক ভুয়া আহত রয়েছেন যাদের নিয়ে বিব্রত সংগঠনটি। এরই মধ্যে 4 জন ভুয়া আহতকে আইনের সম্মুখীন করা হয়েছে। এই জিনিসটা আমাদের জন্য একটা অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই প্রতিদিন একটা ফেক ফ্রড আহতদেরকে নিয়ে কাজ করতে যে আমরা বাকি যে মেইন কাজটা অন্যদেরকে নিয়ে, যে মেইন আহতদেরকে নিয়ে করার কথা, সেটাতে কিছুটা সময় আর কি চলে যাচ্ছে। এবারের ঈদে নিহত আহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের ফান্ড ইজ অলরেডি শেষ পর্যায়ে। সো আমরা ঈদের পর সরকারি সাহায্যের বাইরে আমরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক এবং কোম্পানির কাছে অ্যাপ্রোচ করব ফান্ডের জন্য। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। অর্থোপেডিক ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে আহতদের দেখতে হাসপাতাল দুটিতে যান তিনি। সে সময় তাদের ঈদ সামগ্রীও উপহার দিয়েছেন লুৎফুজ্জামান বাবর। পরে বলেন, যাদের আত্মত্যাগে ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে তাদের প্রতি জাতি কৃতজ্ঞ। আহতদের প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ না করতে সরকারসহ সকলের কাছে আহ্বান জানান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আমার জন্য অনেক বড় তাগিদ, আমার দলের জন্য, আমার সকলের জন্য। আমরা এটা অ্যাকনলেজ করি। এই যে স্যাক্রিফাইস আমাদের ছাত্র জনতার বিপ্লবের সময় হয়েছে, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত করি, কামনা করি। পাশাপাশি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দেওয়া এবং তাদেরকে একটা যোগ্য প্রয়োজন অনুযায়ী, যার যে যোগ্যতা অনুযায়ী কর্মস্থলে নিয়ে যাওয়া, এখানে আমাদের দেশবাসীর দায়িত্ব। এবার বাণিজ্য সংবাদ। আওয়ামী লীগ ঘনিষ্ঠ অলিগার্কদের থাবায় খেলাপি ঋণে জর্জরিত ব্যাংক খাত। এরই মধ্যে 8টি ব্যাংকের খেলাপি ঋণ 60% ছাড়িয়েছে, আর 6টি ব্যাংকের খেলাপি ঋণ 30 থেকে 50%-এর মধ্যে। চলতি অর্থবছর শেষে এই চিত্র আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রুপগুলোর নামে বেনামে যেসব ঋণ ছিল তার প্রকৃত চিত্র এখন দেখাতে শুরু করেছে ব্যাংকগুলো। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের আসল চিত্র বেরিয়ে আসতে শুরু করেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপ, এস আলম গ্রুপ ও শিকদার গ্রুপ সহ বেশ কিছু বড় ব্যবসায়ী গোষ্ঠীর ঋণ খেলাপি হয়ে পড়েছে। এসব ঋণের বেশিরভাগই বেনামি, যা জালিয়াতির মাধ্যমে নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 60%-এর উপরে খেলাপি ঋণ রয়েছে 8টি ব্যাংকের। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত জনতা ও বেসিক ব্যাংক সহ বেসরকারি খাতের আইসিবি ইসলামিক, ইউনিয়ন, পদ্মা, বাংলাদেশ কমার্স ও ন্যাশনাল ব্যাংক রয়েছে। আর বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানও রয়েছে এ তালিকায়। খেলাপি ঋণের বিষয়টা এটি বাড়বে, কারণ কমানোর সুযোগ কম। আস্তে আস্তে ভলিউমটা কিন্তু বাড়ছে। রিশিডিউল করা হচ্ছে এই খেলাপি ঋণগুলো, এবং খেলাপি ঋণের জন্য অলরেডি কারা কারা খেলাপি ঋণগ্রস্ত তাদের তালিকাও হচ্ছে। সেদিক থেকে এখন এটিকে উদ্ধার করার জন্য
মানে সর্বাত্মক চেষ্টাটা করতে হবে। এদিকে 30% উপরে খেলাপি ঋণ রয়েছে 6টি ব্যাংকের। এগুলো হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, IFIC, অগ্রণী, সোশ্যাল ইসলামী, রূপালী ও গ্লোবাল ইসলামী ব্যাংক। আর 15% উপরে খেলাপি ঋণ রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের। অর্থনীতিবিদদের মতে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে যে অর্থ বের করে নেওয়া হয়েছে তা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। পূর্ববর্তী সরকারের সময়ে অনেকেই অনেকভাবে সুবিধা নিয়েছেন, অনেক ব্যাংক খালি করে ফেলেছেন, এবং এখন যেটা দেখা যাচ্ছে যে ব্যবসাগুলো আসলে চলমান ছিল সেখানেও অনেক ব্যবসায়ীরা তারা ব্যবসা বন্ধ করে দিচ্ছেন এবং তারা কিন্তু খেলাপি হয়ে পড়ছেন। এমন ব্যবসায় ঋণ নেওয়া হয়েছে যে ব্যবসার কোনো অস্তিত্বই নেই। 2024 সালের ডিসেম্বর শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় 3,45,765 কোটি টাকা, যা গত সেপ্টেম্বর শেষে ছিল 2,84,977 কোটি টাকা। আগামী জুন শেষে খেলাপির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। এবার খেলার সংবাদ। আরও উন্নতির দিকে তামিম ইকবালের শারীরিক অবস্থা। হাসপাতাল থেকে ফিরে গেছেন বাসায়। দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় যান দেশসেরা এই ওপেনার। আর ধূমপানের সাথে ভুলবশত তামিমের নাম আসায় দুঃখ প্রকাশ করেছেন চিকিৎসক। আকাশুজ্জামানের রিপোর্ট। গেল সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ খেলার সময় হার্ট অ্যাটাক করেন তামিম। নেওয়া হয় পার্শ্ববর্তী কেপিজে বিশেষায়িত হাসপাতালে। হার্টে রিং পরানো হয় সেখানেই। পরে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয় তামিমকে। এখানেই গত 3 দিন চলে দেশসেরা ওপেনারের চিকিৎসা। শুক্রবার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে ফলাফল ভালো আসায় বাসায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয় তামিমকে। আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আজ মেডিকেল বোর্ড ডিসিশন নিলাম ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্য, বাড়ি পাঠানোর জন্য, উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে 3-4 মাস পর্যবেক্ষণে রাখার পর করা হবে আরও কয়েকটি পরীক্ষা। এরপরেই জানা যাবে কতদিনের মধ্যে ক্রিকেটে ফিরতে পারেন তামিম। এখানে ভর্তি হওয়ার পর থেকে তামিম আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। আশা করি উনি দ্রুতই আবার ক্রিকেটে ফিরে যাবেন। দেশবাসীর কাছে আবার ওনার জন্য দোয়া চাচ্ছি। এদিকে ধূমপানের সাথে তামিমের প্রসঙ্গ টানায় দুঃখ প্রকাশ করেছেন চিকিৎসক। আমরা আসলে রিস্ক ফ্যাক্টর হিসাবে, মানে হার্টের রিস্ক ফ্যাক্টর হিসাবে এই প্রশ্নটা করছিলাম। তামিমের নামটা এখানে এসে যাওয়ার জন্য আমরা দুঃখিত। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকা বেজিং 9 চুক্তি সমঝোতা সই, $2.1 বিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি। মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পে শতাধিক নিহতের আশঙ্কা, জরুরি অবস্থা জারি। বাসে বাড়তি ভাড়া আদায় করায় জরিমানা, ট্রেন যাত্রায় স্বস্তি। 15 মাসে 23 স্বর্ণের দোকানে ডাকাতি, বাড়তি নিরাপত্তা চায় ব্যবসায়ীরা। ফ্যাসিস্টদের ইন্ধনে অন্তর্বর্তী সরকার নিয়ে ভুতুরে কলাম লেখকদের অপপ্রচার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।